আসসালামু আলাইকুম। মোসাফ স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, প্রভাষক পরিসংখ্যান। আমাদের আজকের আলোচনা বিষয় পরিসংখ্যান প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায় সংশ্লেষণ ও নির্ভরণ। আজ আমাদের এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আমরা গত দুই ক্লাসে সংশ্লেষণের উপর আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নির্ভরণ নিয়ে। এই নির্ভরণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা সংশ্লেষণে কি দেখেছি? সংশ্লেষণ হচ্ছে দুইটি চলকের মধ্যে সম্পর্ক, ধনাত্মক না ঋণাত্মক, বা কতটুকু ধনাত্মক বা কতটুকু ঋণাত্মক। আর নির্ভরণ হচ্ছে যে দুটি চলকের মধ্যে একটি চলক আরেকটি চলকের উপর কতটা নির্ভরশীল, নির্ভরণে তাই আলোচনা করা হবে। তাহলে নির্ভরণ আমরা কাকে বলবো? নির্ভরণ হচ্ছে যে পদ্ধতিতে দুইটি পরস্পর সম্পর্কযুক্ত চলকের মধ্যে একটি চলকের প্রদত্ত কোনো মানের জন্য অন্য চলকের প্রত্যাশিত গড় মান নির্ণয় করা যায়, তাকে নির্ভরণ বলা হয়। এই নির্ভরণে সবসময় দুইটি চলক থাকে, একটা হচ্ছে অধীন চলক, একটা হচ্ছে স্বাধীন চলক। অধীন চলক কাকে বলবো? যে চলকের মান প্রভাবিত হয় বা যে চলকের সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয় তাকে অধীন চলক বলা হয়। আবার বলতেছি, যে চলকের মান প্রভাবিত হয় বা যে চলকের মান সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয় তাকে অধীন চলক বলা হয়। আর স্বাধীন চলক কাকে বলবো? যে চলক বা চলকসমূহ দ্বারা প্রভাবিত করা হয়, যে চলক বা চলকসমূহ দ্বারা অধীন চলককে প্রভাবিত করা হয় তাকে স্বাধীন চলক বলা হয়। একটি উদাহরণ দেওয়া যাক। আমরা যদি মনে করি যে ধানের ফলন জমিতে সার বা পানি দেওয়ার উপর নির্ভর করে, এমনটা তো আমরা জানি। হ্যাঁ, তাহলে ধানের ফলনটা কার উপর নির্ভর করতেছে জমিতে পানি দেওয়া বা সার দেওয়ার উপরে। তাহলে ধানের ফলনটা হবে আমার অধীন চলক, আর স্বাধীন চলক কি হবে? সার বা পানি আছে স্বাধীন চলক। এই জমিতে সার বা পানি দেওয়ার ফলে কি ধরনের, সার বা পানি দেওয়ার ফলে ধানের ফলন কি ধরনের বাড়বে বা কমবে তা নির্ভরণের মাধ্যমে নির্ণয় করা যায়। এখন আমরা আলোচনা করব নির্ভরণের প্রকারভেদ। নির্ভরণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সরল নির্ভরণ, একটা বহুধা নির্ভরণ। এটা কিভাবে হয়? আমরা বললাম যে ওই স্বাধীন চলকের উপর ভিত্তি করে নির্ভরণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল নির্ভরণ আর একটা হচ্ছে বহুধা নির্ভরণ। সরল নির্ভরণটা কি জিনিস? হ্যাঁ, একটি স্বাধীন চলকের সাথে একটি অধীন চলকের যে গাণিতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তাকে সরল নির্ভরণ বলা হয়। আমি আবার বললাম, একটা স্বাধীন চলক একটা অধীন চলক, তাহলে সরল নির্ভরণ হবে। মানে আমার স্বাধীন চলকে একটা থাকবে, অধীন চলকে একটা থাকবে, তাহলে আমার সরল নির্ভরণ হবে। তাহলে এবার আমি যে উদাহরণটা বললাম ধানের ফলন, এখন দেখেন আমি যদি বলি ধানের ফলন শুধুমাত্র জমিতে সার দেওয়ার উপর নির্ভর করে, আমি কিন্তু সার একটা স্বাধীন চলক বললাম, আর ধানের ফলন হচ্ছে একটা অধীন চলক, তাহলে এটা অবশ্যই সরল নির্ভরণ হবে। তাহলে আমরা এখানে জমিতে সার দেওয়ার ফলে বা সারের পরিমাণ বাড়ানোর ফলে বা কমানোর ফলে কিভাবে ধানের উৎপাদন বাড়ে বা কমে তা সরল নির্ভরণের মাধ্যমে নির্ণয় করা যাবে। আর বহুধা নির্ভরণ কি? বহুধা নির্ভরণ কাকে বলে? বহুধা নির্ভরণ হচ্ছে যেখানে একটি অধীন চলক দুই বা ততোধিক স্বাধীন চলকের ডিপেন্ড করবে, হ্যাঁ নির্ভর করবে। স্বাধীন চলক দুই বা তার বেশি থাকবে। যেমন আমরা যদি বলে থাকি যে ধানের ফলন জমিতে দেওয়া পানি, সার, কীটনাশক এর সবের উপর নির্ভর করে, তাহলে এখানে জমিতে পানি, সার, কীটনাশক, এটা কিন্তু দেখেন আমরা তিনটার নাম বললাম আমি, মানে দুই বা তার বেশি হলে এটা হচ্ছে বহুধা নির্ভরণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা নির্ণয় করতে পারবো কি হবে? জমিতে পানি, সার বা কীটনাশক দেওয়ার ফলে ধানের উৎপাদন কি কতটা বাড়ে বা কতটা বাড়ে, এটা আমরা বহুধা নির্ভরণের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখেন এই বহুধা নির্ভরণ আপনাদের সিলেবাসে নাই, এইচএসসি সিলেবাসে বহুধা নির্ভরণ নাই। আমরা শুধুমাত্র সরল নির্ভরণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমাদের বহুধা নির্ভরণ আলোচনার কোনো দরকার নাই। এখন আমরা শিখবো সরল নির্ভরণ সমীকরণ। সরল নির্ভরণ সমীকরণ। সরল নির্ভরণ সরল নির্ভরণ সমীকরণকে ইংলিশে বলা হয় সিম্পল রিগ্রেশন ইকুয়েশন। হ্যাঁ, আমরা তো বললাম যে একটি স্বাধীন চলকের সাথে একটি অধীন চলকের নির্ভরণের যে গাণিতিক সম্পর্ক, হ্যাঁ একটি স্বাধীন চলকের সাথে একটি অধীন চলকের যে গাণিতিক সম্পর্কটা হচ্ছে সরল নির্ভরণ সমীকরণ। হ্যাঁ, এই গাণিতিক সম্পর্কটা কিরকম? আমি যদি মনে করি যে এই এক্স কে ধরলাম অধীন চলক, না স্বাধীন, এক্স এ স্বাধীন ধরলাম, স্বাধীন চলক। হ্যাঁ, আর ওয়াই কে ধরলাম হচ্ছে অধীন চলক। অধীন চলক, আমি দুটা চলক ধরে দিলাম। আমি এখানে একটা
সরল নির্ভর সমীকরণ লিখবো। দুইটা চলক, আমি এখানে স্বাধীন চলককে ধরতে পারি যে আমরা এখানে একটু আগে বললাম সার, পানি বা কীটনাশক, এটা স্বাধীন চলকের মধ্যে হতে পারে। আবার অধীন চলক, সেটা আমরা একটু বললাম ধানের ফসল, এটা অধীন চলকের মধ্যে হতে পারে। আচ্ছা, আমি এখানে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে আমরা বলছি যে তাহলে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করবে। আর ভালোভাবে দেখুন, ওয়াই কার উপর নির্ভর করবে? এক্স এর উপর। ওয়াই অন এক্স, ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করলে, নির্ভর করলে এই রিগ্রেশন ইকুয়েশনটা কিরকম হবে বা সরল নির্ভর সমীকরণটি কিরকম হবে? আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স প্লাস ই। এখানে দেখেন আমার এই ওয়াই হচ্ছে স্বাধীন অধীন, এই ওয়াই হচ্ছে অধীন চলক, আর এই এক্স হচ্ছে স্বাধীন চলক। এটা চলক। হ্যাঁ, তাহলে কি হলো? এখন আমি সমীকরণটা কি লিখলাম? y ইকুয়াল a প্লাস bx প্লাস e। আচ্ছা, এখানে a হচ্ছে একটা ধ্রুবক মান, এই ধ্রুবকের উপরে স্বাধীন চলকের কোনো প্রভাব নাই। এটা কিরকম কথা? আচ্ছা দেখেন, আমরা বললাম জমিতে সার দিব বা পানি দিব, ফসল ভালো হবে। আচ্ছা, যদি আমরা সার যদি না দিই, কোনো ফসল হবে না? আমরা জমিতে সার না দিলেও কিন্তু একটা ফসল পাবো। এই যে আমার এর প্রভাব মুক্ত যে ফসলটা, সেটা হচ্ছে এইটা। সার না দিলেও মিনিমাম একটা ফসল কিন্তু আমরা পাবোই, সেটা হচ্ছে এই এ। আমাদের মেইনলি এখানে বাইর করতে হবে এই যে বি। আমরা বি হচ্ছে কি? বি হচ্ছে তোমার নির্ভরাঙ্ক। বি কে বলবো কি? নির্ভরণ সহগ। বি হচ্ছে এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সহগ। এখানে তাহলে এ কি লিখবো? আমরা এ লিখতে পারি, বলতে পারি এ হচ্ছে একটি ধ্রুবক যা স্বাধীন চলকের প্রভাব মুক্ত। আর বি হচ্ছে কি? বি বলবো আমরা যে এক্স এর উপরে ওয়াই এর নির্ভরণ সহগ বা নির্ভরাঙ্ক। আর ইটা কি জিনিস? ই হচ্ছে ইরোর বা ত্রুটি। হ্যাঁ, ই নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। এখন আমরা যদি এরকম হয়, যদি একটু উল্টা হয়ে যায়, আমি বলছি যে এক্স স্বাধীন চলক, ওয়াই অধীন চলক, একটু ঘুরে উল্টা হয়ে যায় যে হ্যাঁ ওয়াই স্বাধীন চলক, ওয়াই স্বাধীন চলক আর এক্স অধীন চলক হয়, তখন আমার সমীকরণটা কিরকম হবে? অর্থাৎ এখন কি হবে? এখন এক্স কার উপর ডিপেন্ড করবে? এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করবে, এক্স নির্ভর করবে ওয়াই এর উপরে। হ্যাঁ, তাহলে সমীকরণটি কিরকম হবে? এখন এখানে চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কি হবে? আমার বাম পাশে এক্স বলবে, এক্স ইকুয়াল এ প্লাস বি ওয়াই প্লাস ই। মানে সব সময় অধীন চলকটা এই সমান চিহ্নের বাম পাশে থাকবে, আর স্বাধীন চলকটা সমান চিহ্নের ডান পাশে থাকবে। এটা হবে এরকম। হ্যাঁ, আমরা এই দুই সমীকরণ লেখা শিখলাম। এখন আমাদের বের করতে হবে নির্ভরাঙ্ক বা নির্ভরণ সহগ। নির্ভরাঙ্ক আমি আগে যে ইকুয়েশনটা লিখছিলাম, ওটা একটু আরেকবার লিখি, তারপর আমার কাজে লাগবে। আমি প্রথমে লিখছিলাম যে এক্স স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। তখন আমার নির্ভরণ সমীকরণটা কিরকম ছিল? ওয়াই ইকুয়াল এ প্লাস বিএক্স প্লাস ই। এটা ছিল নির্ভরণ সমীকরণ। হ্যাঁ, এখানে আমাদের আর বলছে যে নির্ভরণ সহগ হচ্ছে বি। এই বিটা বের করা মেইন কাজ আমাদের। হ্যাঁ, বির মানটা কিভাবে হবে? দেখুন, আসলে বির মানটা কিভাবে হবে, এটা আসলে এখন মানে কিভাবে বের হবে, এটাকে ক্যালকুলেশন করে বির মানটা বের করা যাবে। এই বির মানটা কিভাবে বের করা হয়? আপনাদের যে কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস, এই ধরনের কোশ্চেনটা আসে না, কিন্তু আমাদের বির মানটা দিয়ে অঙ্ক করতে হবে। সেজন্য আমরা শুধুমাত্র বির মানটা লিখবো। কিভাবে আসে তা দেখাচ্ছি না, কারণ এটা পরীক্ষায় আসে না ভাবে। তা আমরা লিখবো, দেখেন নির্ভরণ সহগ বি, বির মানটা এখানে বির মানে লিখতেছি। নির্ভরাঙ্ক বা নির্ভরণ সহগ বলি আমরা। বি সমান কি লিখতে পারি? বি হচ্ছে সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই লিখবো সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। এটা হচ্ছে বি। এখন দেখেন, এটাকে আবার সিম্পলিফাই করলে আরেকটা লাইন লেখা যাবে। আমরা এখানে লিখবো সমাধান আমি লিখতেছি এখানে পাশে সাম অফ x y minus sum of x sum of y divided by n. This is sum of x square minus sum of x whole square by n. এই যে আমার বি মান, আমার এটা কি সমীকরণ ছিল?
ওয়াই ডিপেন্ড করতেছে এক্স এর উপরে। আমি এখানে সুন্দর করে লিখতে পারি বি অফ ওয়াই অন এক্স। আমি ছোট করে লিখছি পায়ের কাছে, ঠিক বি পায়ের কাছে আমি লিখবো ওয়াই অন এক্স, মানে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করবে। এই বাম পাশে ওয়াই আছে, এই হচ্ছে ডিপেন্ডেন্ট বা অধীন, ডান পাশে এক্স আছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। হ্যাঁ, আমার সূত্র হচ্ছে এইটা। তাহলে যখন আমার সমীকরণটা চেঞ্জ হয়ে এখানে আসলো, চেঞ্জ হয়ে গেল, মানে স্বাধীন আর অধীনটা চেঞ্জ করে ফেললাম, তখন আমার বির মানটা কত হবে? তখন আমার বির মানটা দেখেন আমি এভাবে লিখতে পারি। তখন বির মানটা আমি লিখবো ডি। এবার ডিপেন্ডেন্টকে মানে অধীনকে, অধীন হচ্ছে এক্স, আর স্বাধীনকে, স্বাধীন হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে বির মানটা হবে আমার এখন সাম অফ, উপরের মানটা ঠিকই থাকবে, এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। হ্যাঁ, ডিভাইডেড বাই কি লিখবো? এই দেখেন এখানে ছিল, এখানে পরে এক্স ছিল, নিচে এক্স আসছে, এখানে পরে আমার ওয়াই আছে, নিচে আমার ওয়াই আসবে। সাম অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। এটাকে সিম্পলিফিকেশন করলে হবে সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই ডিভাইড বাই এন। নিচে হচ্ছে সাম অফ ওয়াই স্কয়ার মাইনাস সাম অফ ওয়াই হোল স্কয়ার বাই এন। আমরা এই সূত্র দিয়ে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বা নির্ভরণ সহগের মান বের করতে পারবো। তো আমাদের খুব ভালোভাবে ধরতে হবে কোনটা স্বাধীন কোনটা অধীন। এখন আমরা এই উদাহরণটা সলভ করব। কি লেখা আছে দেখেন, নিচে 10 জোড়া দম্পতির তথ্য দেওয়া হলো। হ্যাঁ, কি বলা হয়েছে? স্বামীর বয়স আর স্ত্রীর বয়স। এখানে 10 জোড়া স্বামীর বয়স দেওয়া আছে, এখানে আবার স্ত্রীর বয়স দেওয়া আছে পাশাপাশি। বলা হয়েছে যে হ্যাঁ, স্ত্রীর বয়সের উপর স্বামীর বয়সের নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে ওদের মেইন কাজ, নির্ভরণ সমীকরণ নির্ণয় করা ও বের করা। এখানে কে কে স্বাধীন কে অধীন এটা ধরতে হবে। স্বামীর বয়স স্বাধীন না স্ত্রীর বয়স স্বাধীন? দেখেন বলছে স্ত্রীর বয়সের উপর স্বামীর বয়স। স্বামীর বয়সটা কার উপরে? স্ত্রীর বয়সের উপর। স্বামীর বয়সটা অধীন আর স্ত্রীর বয়সটা স্বাধীন। হ্যাঁ, তাহলে আমার যদি ধরতে পারি আমার সহজ হবে, না ধরতে পারি কিন্তু ভুল হবে। তাহলে আমি ধরে নিলাম যে স্বামীর বয়স এক্স আর স্ত্রীর বয়স ওয়াই ধরলাম। এখন আমার এখানে স্বামীর বয়সটা হচ্ছে, স্বামীর বয়সটা কি? স্বামীর বয়সটা হচ্ছে অধীন, কার উপর অধীন করবে? স্ত্রীর বয়সের উপর। তাহলে লিখলাম স্ত্রীর বয়সের উপর স্বামীর বয়সের নির্ভরণ সমীকরণ আমার কি হবে? এক্স ইকুয়াল এ প্লাস বি ওয়াই। হ্যাঁ, আমার এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট বা নির্ভরণ সহগ বি, এই বির মানটা কত? আমরা একটু আগে লিখছিলাম বি সমান সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই সাম অফ এক্স স্কোয়ার মানে সাম অফ এক্স হোল স্কোয়ার বাই এন। এখন আমরা এই সূত্রটা দেখে সলভ করব। হ্যাঁ ম্যাম, আমরা সূত্র দেখছিলাম, সূত্র অনুযায়ী আমরা একটা ক্যালকুলেশন করছি। সূত্র ছিল এইটা, সাম অফ এক্স ওয়াই মানে সাম অফ এক্স সাম অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই সাম অফ ওয়াই স্কোয়ার মানে সাম অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন। এখন দেখেন এক্স তোমরা ধরে নিচ্ছি, ওয়াই ধরে নিচ্ছি। এই যে এক্স এর মানটা এখানে লিখছি, ওয়াই এর মানটা এখানে লিখছি আমরা, স্বামীর বয়স আর ওয়াইফ এর বয়স। এখন আমাদের লাগবে এক্স ওয়াই। এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই গুণ আকারে এখানে বলবে, এই দুটো গুণ করে এখানে বলবো বসাবো, এই দুটো গুণ করে এখানে বসাবো, ঠিক এভাবে গুণ করে এখানে বসাবো। তারপর ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি? এই ওয়াই এর মানটাকে আমি স্কোয়ার করে দেবো। এই 18 স্কোয়ার করলে এইটা হবে, 21 স্কোয়ার করলে এইটা হবে, ঠিক এইভাবে সবগুলো স্কোয়ার করবো। করার পরে আমার সবগুলো মান যোগ করলে সাম হবে। এই সবগুলো যোগ করে সাম অফ ওয়াই স্কোয়ার, সবগুলো যোগ করে এখানে বসাবো। তারপর সাম অফ এক্স ওয়াই, সবগুলো যোগ করে এখানে বসাবো। তারপরে সাম অফ ওয়াই, সবগুলো যোগ করে এখানে বসাবো এবং ফাইনালি সাম অফ এক্স এখানে বসাবো। এবার এই মানগুলো আমি সূত্রে বসে ফেলবো, সুন্দর করে এখানে সুন্দর বসাবো। আমি ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করবো, ক্যালকুলেশন ভেঙে ভেঙে না করলে ফুল মার্ক পাওয়া যাবে না। আমি এখানে ভেঙে করে নিই, ফাইনালি অ্যান্সারটা হবে 0.47। বির মান কত হবে? 0.47। আপনারা অবশ্যই ভেঙে ভেঙে করবেন। এবার আমার এর মান লাগবে। এর মানটা কি হবে? এ হবে, এর সূত্রটা হবে এ ইকুয়াল এক্স বার মাইনাস বি ওয়াই বার। এক্স বার মাইনাস বি ওয়াই বার, এক্স বার মান কোথায় পাবো আমি? এক্স বার হচ্ছে সাম অফ এক্স ডিভাইড বাই এন। আচ্ছা একটা কথা বলি, এন এর মান এখানে কত? এন এর মান এখানে 10 জোড়া দম্পতির কথা বলা আছে, তো এন এর মান হচ্ছে 10। আমি কিন্তু এন এর মান এখানে 10 বসাইছি। এখানে ঠিক একই ভাবে এক্স বার সাম অফ এক্স ডিভাইড বাই এন, সাম অফ এক্স এর মানটা আমার আছে, আমি 10 দিয়ে ভাগ দেবো। তারপর বি মাইনাস বি ইন্টু সাম অফ ওয়াই ডিভাইড বাই এন, সাম অফ ওয়াই এর মানটা আছে, তাকে আমি 10 দিয়ে ভাগ দেবো। দিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করবো, অ্যান্সার হবে 17.32। এখানে এর মান বি মান পাওয়ার পরে আমি মডেল যেটা লিখছিলাম এক্স ইকুয়াল এ প্লাস বি ওয়াই। হ্যাঁ, আমি সুন্দর করে এখানে এক্স ক্যাপ দিব আর এ ক্যাপ প্লাস বি ওয়াই ক্যাপ। ক্যাপ দেবো কেন? ক্যাপ এই কারণে দিব, এটা এস্টিমেটেড মান, মানে আমার বের করা মান। এর মানটা আমি বের করছি, বির মানটা আমি বের করছি।
যেহেতু এ এর মান বি এর মান দুইটা বের করা মান দিয়ে আমার এক্স এর মান বের হচ্ছে, সেজন্য আমি এগুলোর উপরে ক্যাপ দিব। এইটা আমার রিগ্রেশন মডেল ফিট হয়ে গেল। হ্যাঁ, আমার রিগ্রেশন মডেল নির্ণয় করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। এই ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।